বাইক চলছে। এর মধ্যে একজন মহিলা দেখে বলে উঠল, ঘুমন্ত বাচ্চাটাকে ওভাবে নিয়ে যাচ্ছে কেন? আহারে ঘুমিয়ে পড়েছিল বোধ হয়। বাইকার স্পিড বাড়িয়ে দিল। ইচ্ছে জনের মাঝে। মাথাটা এপাশে ওপাশে হেলে পড়তে চাচ্ছে। বাইকার এবার কড়া গলায় হুঁশিয়ারি করে বলল, বাচ্চাটার মাথা ধরে রাখো ব্যাটা। এর কিছু হলে কিন্তু রক্ষে থাকবে না। বাচ্চাটার গায়ে ফুলের টোকাও দিতে বারণ আছে। ভাই এইটা কি ওই সাতারা চিহ্ন লা এসপির মেয়ে? প্রশ্নটা কর্ণকুহরে পৌঁছতেই মুখটা বিকৃত করে ফেলল বাইকার ছেলেটি। বিশ্রীভাবে গা লিছু রে বলল, মা তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন এসপি। বালছাল ওর নাম বলে মাথা গরম করে দিলা আবার। সাতারা চিহ্ন লার বউয়ের গায়ে হাত দেয়ার অপরাধে আমার ভাইটারে কি মাইরটাই না দিছিল। লার বউরে কিছুই তো করতে পারছিল না। ঠিক সময় মতো এসপি তো হাজির হয়ই। বউকে সেভ করে নেয়। অথচ আমার ভাইয়ের হাতটা ভেঙে দেয়। ওর বউয়ের গায়ে হাত তোলার জন্য। আবার টকবগে গরম পানির মগে জোর করে ঠোঁট ডুবিয়ে রেখে কয়, এইটা নাকি ওর বউয়ের দিকে চুমু খাওয়ার জন্য ঠোঁট বাড়ানোর সাতারা চিহ্নস্তি। আপনার সে ভাই কই? ভাইয়ের সাথে আরেকজন ছিল। দুইজন রেই তারা চিহ্ন আতারা চিহ্ন বাসহ গ্রেপ্তার দেখিয়ে জেলে ভরছে। তবে ভতারা চিহ্ন অনায়িকা। ম্যাডাম বড়লোক, অনেক টাকা দিছে। উনি কথা দিছে টাকার বিনিময়ে অল্পদিনের মধ্যেই ছাড়াইয়া আনবে। সেই জন্য মাতারা চিহ্ন ইর খাইছে, তবু ম্যাডামের নাম মুখে আনেনি। ডট ডট আইসক্রিম বিক্রেতা 10 টাকার 20 টাকার নোট করে মিলিয়ে দুবার করে গুনতে নেয়। প্রত্যাশা বিরক্ত হয়ে বলল, আরে এতবার গুনতে হয় নাকি? ঠিকই আছে, দিন তো। বেশি দিলে তো অবশ্যই ফেরত পাবেন। টাকা হাতে নিয়ে ঘাড় ঘুরাতেই প্রত্যাশা একটু থমকে গেল। সামনেই আনিশা, কিন্তু ইচ্ছে কই? মনে হলো হয়তো শান বাঁধানো বসার জায়গার ওপাশে লুকিয়ে আছে। আবার লুকোচুরি খেলছে নাকি? চকবার হাতে এগোতেই আনিশা দৌড়ে এলো। ঠোঁট ফুলিয়ে অভিযোগের সুরে বলল, নতুন ভাবি, ইচ্ছে তোমার কথা শোনেনি। ইচ্ছে না আন্ডারস্কোর। প্রত্যাশা চারপাশে চোখ বুলিয়ে কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, ইচ্ছে কই আনিশা? ওদিকে গেছে। আঙুল দিয়ে পেছনে দিকে দেখায় আনিশা। প্রত্যাশা ভতারা চিহ্ন অপেয়ে তাড়াহুড়ো করে বলল, ওদিকে গেছে মানে? কই গেল? এই বলে আনিশার হাত টেনে দ্রুত এগিয়ে যায় প্রত্যাশা। আনিশা ঘন ঘন বলে, এক লোক ইচ্ছেকে ওর পাপা ডাকছে বলতেই ও যায়। এবারে প্রত্যাশার বুক কেঁপে উঠল। চিন্তায় গলা শুকিয়ে কাঠ হয়ে এল। সামনে যাকেই পায় তাকেই প্রায় কাপা গলায় জিজ্ঞেস করে প্রত্যাশা, একটা ছোট বাচ্চা মেয়েকে দেখেছেন? লাল রঙের ফ্রক, হাতে সাদা টেডি বিয়ার? দেখেছেন কেউ? একজন মহিলা এগিয়ে এসে বলল, হ্যাঁ, একটু আগেই দেখেছি। গায়ে লাল ফ্রক, ফর্সা রং, তাই তো। প্রত্যাশা হাঁপাতে হাঁপাতে মাথা নাড়ল। জি কোথায় দেখলেন? কোন দিকে গেছে? প্রত্যাশার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। কপালের ঘাম গড়িয়ে পড়ছে। নিজেকে খুব অসহায় ঠেকেছে ওর। মহিলা চমকে দিয়ে বলল, ঘুমন্ত মেয়েটাকে বাইকে তুলে নিয়ে যাচ্ছিল দুটো ছেলে। প্রত্যাশার হাত থেকে চকবার মাটিতে পড়ে গেল। হঠাৎ যেন শিরা উপশিরা অবশ হয়ে যাচ্ছে। কি করবে? কিভাবে বাড়িতে বলবে? কিছুই বুঝে উঠতে পারছে না। দিশেহারা হয়ে ফোনটা হাতে নেয় ও। প্রথমে নির্বের নম্বরে কল দিল। আশেপাশে এতক্ষণে মানুষ জড়ো হয়ে যায়। সবাই মুখ চাওয়াচাওয়ি করে এটা ওটা বলে প্রত্যাশাকে আরো বিভ্রান্ত করে তুলছে। একজন বলল, ইয়া আল্লাহ, নিশ্চয় ছেলেধরা ছিল। আরেকজন ফিসফিসিয়ে বলল, ইসোস, অমন ফুটফুটে মেয়েটাকে মেতারা চিহ্ন রে ফেলবে না তো। ভয়ে প্রত্যাশার হাত পা হিম শীতল বরফ হয়ে আসে। মাথা ঝিমঝিম করছে। দুই হাতে মোবাইল চেপে ধরল কানে। প্রথমবার রিং হয়ে কেটে গেল। আবার ডায়াল করল। অস্ফুটে ফিসফিস করে বলল, প্লিজ নীরব, তাড়াতাড়ি ফোনটা তুলুন। এবারে 3 সেকেন্ডের মধ্যেই কল রিসিভ হয়। ওপাশ থেকে নির্বের শান্ত গলা, প্রত্যাশা আমি একটু ব্যস্ত। হাফ আওয়ার্স পরে ব্যাক করি? তুমি আবার এজন্য অভিমান করো না কিন্তু। কাজ শেষ করেই ব্যাক করব, প্রমিজ যান। প্রত্যাশার বুক ধড়ফড় করছে। গলা শুকিয়ে গেছে। জিভ দিয়ে শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে এক নিঃশ্বাসে বলল, নীরব। নীরব ইচ্ছেকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? প্রত্যাশা হোঁচট খাওয়া গলায় শর্টকাটে পুরো ঘটনাটা বলে। নীরব চোয়াল শক্ত করে আঙুল মুষ্টিবদ্ধ করে বলল কঠিন কণ্ঠে, ড্যাম ইট, তুমি ওদের নিয়ে বের হয়েছিলে কেন? প্রত্যাশা আর সামলাতে পারল না। শব্দ করে কেঁদে উঠল। ভাঙা ভাঙা কণ্ঠে অনুনয় করল, নীরব প্লিজ ইচ্ছেকে খুঁজে বের করুন।
আমার উপর যত রাগ করার আছে করবেন, আমি কিচ্ছুটি মনে করব না। শুধু প্লিজ, ইচ্ছের কিছু যেন না হয়। ইচ্ছেকে সুস্থ সমেত দ্রুত এনে দিন। আমার জন্য ইচ্ছের কথা শেষ করার আগেই কান্নায় গলা রুদ্ধ হয়ে গেল প্রত্যাশার। নীরব জোরাল শ্বাস ফেলল। নিজেকে সামলে শান্ত স্বরে বলল, টেনশন করো না, ইনশা আল্লাহ ইচ্ছের কিছু হবে না। আমি আসছি। ডট ডট মিনিট 20-এর মধ্যেই নীরব উপস্থিত হয়। প্রত্যাশার চোখ দুটো ভেজা। পাশে দাঁড়ানো আনিশাও ফুপাচ্ছে। ইচ্ছের হদিস না মেলার কষ্ট জানার চোখে মুখেই স্পষ্ট। কয়েকজন মহিলা ঘিরে দাঁড়িয়ে নানা কথা বলতে বলতে কৌতূহল মেটাচ্ছে। এক একজন এক এক কথা বলছে, বাসায় জানিয়েছ? তাড়াতাড়ি পুলিশকে তারা চিহ্ন করতে হবে। হঠাৎই কানে এলো বাইকের ব্রেক চাপার তীক্ষ্ণ শব্দ। সবাই একসাথে মাথা ঘুরিয়ে তাকালো। নীরব বাইক থামিয়ে দৃঢ় ভঙ্গিতে হেলমেটটা হাতলে ঝুলিয়ে দিল। চোখে মুখে অগ্নিগর্ভ দুশ্চিন্তা। লম্বা লম্বা পায়ে এগিয়ে আসছে। ভিড়ের সামনে এসে দারাজ গলায় ডাক দিল, প্রত্যাশা। প্রত্যাশা তৎক্ষণাৎ মাথা তুলে তাকায়। সামনের মহিলারা ইউনিফর্ম পরা নীরবকে দেখে বিস্ময় চেয়ে আছে। এক মুহূর্ত দেরি না করে প্রত্যাশা দৌড়ে নীরবের সামনে এসে দাঁড়ালো। ভেজা চোখে ব্যাকুল হয়ে চেয়ে ভাঙা কণ্ঠে বলল, নীরব আন্ডারস্কোর। প্রত্যাশার কোনো কথা না শুনে নীরব শুধু বলল, বাসায় যাবে, চলো। প্রত্যাশা ব্যাকুল কণ্ঠে অপরাধীর মতো বলল, ইচ্ছেকে না নিয়ে কি করে বাড়ি যাই? ইচ্ছে আমার সাথে এসেছিল, আমি ওকে ছাড়া কোন মুখে বাসায় যাব? নীরব চোয়াল শক্ত করে তাকালো। বলল, তুমি বাসায় না ফিরে এখানে থাকলে ইচ্ছেকে পাওয়া যাবে? যাবে না। তাই পা তারা চিহ্ন গতারা চিহ্ন লামি করো না। ফার্স্ট বাসায় চলো। তোমাকে নিরাপদে রেখে তারপর আমি আমার কাজ করব। ডট ডট ইচ্ছেকে পাওয়া যাচ্ছে না এই খবর এতক্ষণে ছড়িয়ে পড়েছে। নীরব ওদেরকে বাসায় দিয়ে দরজার সামনে থেকেই চলে যেতে নেয়। নিহারিকা পিছু ডাকলেন। এক আকাশ উদ্বেগ উৎকণ্ঠা মিশিয়ে বললেন, নীরব বাবা, মেয়েটাকে সহি সলামতে পাওয়া যাবে তো? কি থেকে কি হয়ে গেল? বিপদ যেন পিছুই ছাড়ছে না। আমার ভীষণ হচ্ছে। ডোন্ট ওয়ারি মা, ইনশাআল্লাহ ইচ্ছেকে সুস্থ সমেত ফিরে পাব। নিহারিকা আরও কিছু বলতে নেয়। নীরব সেসব না শুনেই দ্রুত প্রস্থান করে। ওখানকার এক মহিলা বলছিল, সেখান থেকে একটা কথা নীরবের টেনশন মাইনাস করে একবারে অর্ধেকে নামিয়ে আনে। কথাটা, পড়ে যাওয়া টেডি একটা ছেলে তুলে নেয়। তার মানে টেডি ইচ্ছের সাথেই আছে। টেডির চোখে মাইক্রো ক্যামেরা লাগানো। যদিও মূল উদ্দেশ্য ছিল ওই বাড়ির রহস্য উদ্ঘাটনের জন্য এই চালাকি। তবে নিঃসন্দেহে আজ ইচ্ছেকে পেতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রত্যাশা মাথা নত করে দাঁড়িয়ে। নীলাশা শর্মিলা সবাই আছেন। প্রত্যাশার দিকে তাকিয়ে নিহারিকা আফসোস করে বললেন, উফ, আমারই ভুল হয়েছে। মস্ত বড় ভুল হয়েছে। যে নিজেকেই সামলাতে পারে না, তার সাথে দুইটা বাচ্চাকে পাঠিয়ে। ইসোস, কেন যে তখন বারণ করলাম না। বাড়িতে একটার পর একটা বিপদ চলছেই। একটুও ফুরসত মিলছে না। কবে যে এক দণ্ড স্বস্তি মিলবে। ইয়া আল্লাহ, কোন পা তারা চিহ্ন পেয়ে আজ আবার আমার নাতনিটাকে হারাতে বসেছি। যেভাবেই থাকুক সুস্থ রেখো। এটা ওটা বলে হা হুতাশ করতে থাকেন নিহারিকা। শর্মিলা মেয়ের উপর চোটপাট দেখাতে নেন। ওর জিদ থেকেই এত কিছু ঘটল। নিহারিকা চেঁচিয়ে উঠলেন, থামো তো, আমার আর ভালো লাগছে না। এইটুকু মেয়েকে দোষ দিয়ে কি হবে? বড়গুলা যখন কেয়ারলেস, দায়িত্ব নিয়ে গেছে অথচ পালন করতে পারে না। একটা অঘটন ঘটিয়ে এসেছে। নীলাশা হঠাৎ ধীর স্বরে বলে উঠল, মাকেও যদি আগে থেকে ওত পেতে থাকে তাহলে কি করার বলুন? আমার মনে হয় আগে থেকেই এটা প্ল্যান করা। প্রত্যাশা হয়তো তাদের কাজটা না বুঝে সহজ করে দিয়েছে। এভাবে না হোক অন্যভাবেও তো এরকম কিছু হতে পারত। প্রীতির কপালে চিন্তার ভাঁজ। ফোনটা কানে। ভাইয়ের কাছে অসহায় সুরে বলছে, ভাইয়া ইচ্ছেকে পাওয়া যাচ্ছে না। আন্ডারস্কোর 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 এখন কি করব ভাইয়া? আমার ভীষণ টেনশন হচ্ছে। বুঝতে পারছি না কে এমন করতে পারে। ইচ্ছের সাথে ত্রুতাই বা কিসের? ছেলেধরা হতে পারে, আটকে রেখে মুক্তিপণ দাবি করতে পারে। কিন্তু কথা হলো যাই হোক, ইচ্ছের যেন কোনো ক্ষতি না করে বসে। আচ্ছা প্রীতি, তুই নীরবের সাথে কথা বলেছিস? তেলে বেগুনে জলে ওঠে বলল প্রীতি। নীরবের কেয়ারলেস বউয়ের জন্য আজ এমন হয়েছে। এর জবাবদিহিতা ওর বউসহ নীরবকে করতে হবে। আর নীরবের কাছে কিসের কথা বলতে যাব? ওর কাছে হেল্প চাইব? ইচ্ছেকে খুঁজে দিতে বলবো? মাই ফুট, আমাদের কি লোকজন কম আছে নাকি?
ওর থেকেও উচ্চপদস্থ কর্মকর্তার সাথে আমার মায়ের খাতির আছে। সার্থক কথা না বাড়িয়ে বলল, টেনশন করিস না, আমি এক্ষুনি আসছি। যত দ্রুত সম্ভব ইচ্ছেকে তোর কাছে ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা থাকবে। প্রীতি ফোনটা হাতের মুঠোয় চেপে ধরল। হুইলচেয়ারে বসা মায়ের দিকে অসহায় চাউনিতে চেয়ে অনুরোধের সুরে বলল, প্লিজ মা, জলদি কিছু একটা করো। আমার ভীষণ টেনশন হচ্ছে। ইচ্ছে কোথায়, কিভাবে আছে? আমি জাস্ট নিতে পারছি না। তানিয়া নির্লিপ্ততা মুখে বসে প্রীতি হাতের তালুতে মুখ ঢেকে নিল। পরপর দম ফেলে দাঁত করমড়িয়ে বলে উঠল, যা রাগ ওই মেয়েটার উপর হচ্ছে না। হাতের কাছে পেলে সজোরে দুটো থাতারা চিহ্ন পোপর দিতাম। প্রীতি মায়ের মুখপানে তাকিয়ে তিরিক্ষি হয়ে বলল, এভাবে চুপ করে বসে থাকবে? তানিয়া একটু নড়েচড়ে উঠলেন। বললেন, নীরব নিশ্চয় বসে নেই। প্রীতি তেজি কণ্ঠে বলল, নীরবের অপেক্ষায় প্রীতি বসে আঙুল চুষতে চায় না। নীরব খুঁজে বের করার আগেই আমরা বের করব। তুমি আর্জেন্ট ইচ্ছেকে খুঁজে বের করো। আশা করি তোমার লোকের অভাব নেই। তানিয়া শান্ত গলায় বলল, তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করছি। ঘড়ির কাঁটা রাত 1টা ছুঁয়েছে। নিস্তব্ধ কক্ষে দুজন মানুষ। নীরবের চোখ গেঁথে আছে ল্যাপটপের স্ক্রিনে। সামনে ঝুঁকে টেবিলে হাত দুটো ঠেস দিয়ে রেখে দাঁড়িয়ে আছে সে। ল্যাপটপের নীল আলোয় চোখ দুটো শিকারী বাজপাখির মতন জ্বলজ্বল করছে। পেছনে দাঁড়ানো তানভীর ফাঁকা ঢোক গিলে বলল, স্যার, ইচ্ছেকে কিডন্যাপ করে আসলে লাভটা কি? মানে উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি কি হতে পারে? মাথায় কিছুই আসছে না। নীরব দৃষ্টি না সরিয়েই শান্ত গলায় বলল, উদ্দেশ্য দুইটা হতে পারে। এক, ব্ল্যাকমেইল করে ডাটা মুছে ফেলতে বলা। 2, চাপের মধ্যে রাখা। তানভীর কপালে ভাঁজ ফেলে আবার বলল, কিন্তু স্যার, যদি ব্ল্যাকমেইল করার জন্যই হয়, তাহলে এখনো পর্যন্ত ফোন দিল না কেন? নীরব গভীর নিঃশ্বাস টেনে ঠান্ডা স্বরে উত্তরে বলে, সেটাই ভাবছি। মনে হচ্ছে নতুন কোনো খেলা শুরু করতে যাচ্ছে। কিন্তু ওরা ভুলে গেছে এই খেলাতেই আজ নিজেরাই ফাঁদে পা দিল। যে প্রমাণ আজ কমাস ধরে খুঁজছি, নিজেদের বোকামিতেই সেটা অনায়াসেই পাইয়ে দিল। নিজের রযন্ত্রে নিজেই ধরা খেল। এখন কি করবেন? যা করার ভোরের আলো ফুটলে। চাইলেই সব সম্ভব নয়। কিছু নিয়ম কানুন আছে তো। জি স্যার। এদিকে রাতে ফোন দিয়ে প্রীতি প্রত্যাশাসহ বাড়ির সবার উপর রাগ ঝাড়ে। তাদের ওখান থেকেই মেয়েটা নিখোঁজ হলো। এটা তাদেরই ষড়যন্ত্র। হেনতেন বলে। ঘড়িতে সকাল 9টা বাজে। গোটা রাত পেরিয়ে গেলেও ইচ্ছের খোঁজ মেলেনি। চিন্তায় চোখের পাতা কররই এক হয়নি। এখন অবধি গলা দিয়ে খাবারও নামেনি। সবাই ভীষণ চিন্তিত। নীরব রাতে বাসায় ফেরেনি। এর মধ্যে ডোরবেল বাজতেই পরি দরজা খুলে দেয়। নিহারিকা শব্দ শুনে আশা নিয়ে আসেন, হয়তো ইচ্ছের খবর পাওয়া যাবে, নীরব এসেছে। কিন্তু তার ভাবনায় গুড়ে বালি। একজন পুলিশ অফিসার পিছনে 2 জন লেডি কনস্টেবল। ওসি জিজ্ঞাসু গলায় বললেন, ইয়ানুর প্রত্যাশাকে? শর্মিলা, নীলাশাও উপস্থিত হয়। নীরব এসেছে ভেবে প্রত্যাশা রুম থেকে ত্রস্ত বেরিয়ে আসে। পুলিশের মুখে নিজের নাম শুনে চমকে তাকালো। নিহারিকা কপালে সূক্ষ্ম ভাঁজ নিয়ে পাল্টা জিজ্ঞেস করলেন, কেন? তাকে কি দরকার? ওসি সোজাসাপটা বলল, 5 বছরের বাচ্চা মেয়ে ইচ্ছে। তাকে গতকাল থেকে পাওয়া যাচ্ছে না। সে ইয়ানুর প্রত্যাশার সাথেই ছিল। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় যেতে হবে। বাড়িতে ছেলেরা কেউ নেই। নিহারিকা অবাক গলায় বললেন, প্রত্যাশাকে থানায় যেতে হবে মানে? ওনার নামে কেস হয়েছে? প্রত্যাশা শাশুড়ির কাছে এসে দাঁড়ালো। থমকে গেল সবাই। শর্মিলা বললেন, প্রত্যাশার নামে কেস হয়েছে মানে? কে কেস করেছে? ইচ্ছের। কথা টান দিয়ে কেড়ে নেয় প্রীতি। পিছন থেকে নির্ভীক চিত্তে এগিয়ে আসতে আসতে উত্তর দেয়, আমি করেছি কেস। প্রীতি এগিয়ে যায় ঠিক প্রত্যাশার সামনে। শাশুড়ি পাশেই ছিল। রাগী দৃষ্টিতে তাকিয়ে বললেন, নিহারিকা, তোমার মাথা পুরোপুরি গেছে নাকি? প্রীতি কথা কানেই তুলল না। ও প্রত্যাশার বাহু খাবলে ধরে বলল, আমার মেয়েটাকে কোথায় রেখেছ? বলো। প্রত্যাশা কেঁপে উঠল। বলল, আমি জানি না। প্রীতি চেঁচিয়ে উঠল, আলবাত জানো তুমি। তুমি কিছু করেছ ইচ্ছের সাথে। নইলে ইচ্ছে নিখোঁজ অথচ নীরব নির্লিপ্ততা। ও কেন এখনো ইচ্ছেকে বের করল না? তার মানে ও ঠিক জানে তুমি ইচ্ছের সাথে খারাপ কিছু করেছ। ইচ্ছের কিছু হলে তোমাকে ছাড়ব না। কথা শেষ করেই প্রীতি হাত উঠায়। প্রত্যাশার গালে থাপ্পড় মারতে হাত তোলে। প্রত্যাশা চোখ খিচমে তারা চিহ্নরে মাথাটা ঘুরিয়ে নেয়। প্রীতির হাতটা নিহারিকা ধরে ফেলে। এক ঝটকায় প্রীতির হাত ছেড়ে দিয়ে উল্টো ঠাস করে প্রীতির গালে সপাটে চড় বসালেন।
পরপর দুটো র দিয়ে থামলেন। হাঁপাতে হাঁপাতে বললেন, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। আমার সামনে আমার নির্বের বউয়ের গালে হাত তুলতে যাও। আমার বাড়ির মানসম্মান পানিতে ডুবাতে আমার বাড়ির বউয়ের নামে কেস করো। কতটা বেপরোয়া ভাবতে পারছো তুমি? এতটা ডেসপারেট মেয়ে আমি জন্মে দেখিনি। অতারা চিহ্ন সভ্য মেয়ে মানুষ। প্রীতি গালে হাত দিয়ে আতারা চিহ্ন গুণ চোখে তাকালো। ফোঁস করে ওঠে বলল, ওর জন্য আমার মেয়ে নিখোঁজ। আপনাদের একবারও আমার মেয়ের কথা চিন্তা হচ্ছে না। নিহারিকা বলেন, প্রত্যাশাকে দেখে অমন মনে হয় ও কখনো তোমার মেয়ের ক্ষতি করতে পারে? আমি অতশত জানি না। আমার মেয়েকে আমার কাছে চাই। যতক্ষণ আমার মেয়েকে পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত হলেও প্রত্যাশাকে লোকাপে থাকতে হবে। অফিসার দাঁড়িয়ে আছেন কেন? আপনাদের কাজ করুন। নিহারিকা শর্মিলাকে উদ্দেশ্য করে বলেন, নির্বের কাছে ফোন দে। সারাটা রাত গেল ও করছেটা কি? অফিসার একটু ভয়ে আছে। নিহারিকা নির্বের সাথে কথা বলার সময় চেয়ে নিলেন। শর্মিলা ফোনে সবটা নীরবকে বলে। নীরব তৎক্ষণাৎ সদর থানার ওসির কাছে কল দিল। নীরব বলল, এএসপি নীরব মাহবুব স্পিকিং। ওসি লম্বা করে সালাম দিল। নীরব উত্তর দেয়ার প্রয়োজন বোধ করল না। সোজাসুজি বলল, মিসেস নির্বের থেকে 500 গজ দূরে থাকবেন। কামিং। ওসি ঠোঁট ভিজিয়ে নিচু স্বরে বলল, স্যার, আইন তো সবার ক্ষেত্রেই সমান হওয়ার কথা। ওপাশ থেকে নির্বের বজ্রকণ্ঠ ভেসে এলো, আইন সমান, তবে আইন মানে নির্দোষ মানুষকে প্রমাণ ছাড়া হ্যারেজ করা নয়। আমি অর্ধ ঘন্টার মধ্যেই পৌঁছাচ্ছি। এর মধ্যে যদি আমার স্ত্রীকে কেউ স্পর্শ করারও দুঃসাহস দেখায়, মনে রাখবেন তখন আমি শুধু হ্যাজবেন্ড হয়ে নয়, এএসপি হিসেবে আইনের সর্বোচ্চ ব্যবহার করব। মাইন্ড ইট। ওসি বেকায়দায় পড়েছে। দুদিক থেকেই সে প্রচণ্ড চাপে আছে। সে বেচারা দিক পাচ্ছে না। এদিকে প্রীতিকে বলেছে, আগে স্যার আসুক। নির্বের আসতে বিলম্ব হয়। আধা ঘন্টা পেরিয়ে যায়। এর মধ্যে খানিকক্ষণ আগে প্রীতির সাথে কথা বলে এই ঘটনা শুনে সার্থক আসে। প্রীতিকে বোঝাতে বলল, প্রীতি এসব বাড়াবাড়ি হচ্ছে। প্লিজ বন্ধ কর এসব। প্রত্যাশা কেন ইচ্ছের ক্ষতি করতে যাবে? প্রীতি বলল, হিংসে করে। আমি জানি প্রত্যাশা এটা হিংসে করেই করেছে। নীরব ইচ্ছেকে অনেক আদর করে, ইচ্ছে নীরবকে পাপা ডাকে। এসব প্রত্যাশার সহ্য হয় না। উপরে ভালো মানুষই দেখালেও ভেতরে ভেতরে প্রচণ্ড হিংসায় লেও। তাই তো আমার মেয়েকে নিয়ে কিছু একটা করেছে। পেপার পত্রিকায় অহরহ আসে হিংসার জের ধরে বাচ্চাকে ড্রেনে, নদীতে ফেলে মেয়ে তারা চিহ্ন। প্রীতি এসব তোর ভুল ধারণা। তুই আবার ভুল করতে যাচ্ছিস। প্রীতি এবারে তারা চিহ্ন পেয়ে উঠল। অফিসারের উপর চড়াও হলো। আপনারা কি এখানে মাছি তাড়ানোর জন্যে এসেছেন? মাথায় রাখবেন আইন সবার ক্ষেত্রে সমান। হোক সে এসপি কিংবা প্রাইম মিনিস্টারের বউ। আপনারা এভাবে বসে থাকলে আমি উপর মহলে ফোন করতে বাধ্য হব। এবারে ওসি শুকনো ঢোক গিলে লেডি কনস্টেবলকে নির্দেশ দেয়। প্রত্যাশা শাশুড়ির কাছেই জোরসর হয়ে দাঁড়িয়ে। থানা পুলিশ এসব তার এমনিতেই পছন্দ হয় না। এমন বিষয়ে এবারে বুকটা রীতিমতো কাঁপতে থাকল। লেডি কনস্টেবল যতটা এগোতে থাকল, প্রত্যাশা ততটাই জোরসর হতে থাকে। প্রত্যাশার দিকে হাত বাড়িয়ে একজন লেডি কনস্টেবল বলল, ম্যাডাম ভালোভাবে আমাদের সাথে চলুন। জোর করতে বাধ্য করবেন না। বুট পায়ে গটগট করে আসার শব্দে সবাই সচকিত দরজার দিকে চাইল। দরজার ফাঁক গলে কঠিন চোখে মুখে নীরব ঢুকল। মুখমণ্ডলে অগণি ঝলক, ঠোঁট দুটো চেপে ধরা। এক হাতে মাথার ক্যাপ চেপে ধরে একটু ঘুরিয়ে নেয়। অন্য হাত শার্টের কাফ শক্ত করে টেনে নিল। ওসি আর কনস্টেবলরা স্বতঃস্ফূর্তভাবে সোজা হয়ে দাঁড়াল। নির্বের দৃষ্টি প্রথমেই পড়ল প্রত্যাশার ভয় সংকুচিত মুখপানে। তারপর কনস্টেবলের বাড়ানো হাতের দিকে তাকিয়ে বজ্রকণ্ঠে বলল, স্টপ, স্টপ, আই সেইড স্টপ, স্টে অ্যাওয়ে ফ্রম মিসেস নীরব। সাথে সাথে লেডি কনস্টেবলের মুখ ভীতু হয়। নীরব ওসির দিকে তাকিয়ে বলল, আইনকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আইন মানে নিরপরাধকে টেনে নিয়ে যাওয়া নয়। আমার আশা পর্যন্ত যেটুকু করেছেন ওটুকুই যথেষ্ট। এখন সরে যান। প্রীতি দাঁতে দাঁত চেপে বলল, তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করছো। নির্বের রাগের পারদ তরতরিয়ে আকাশ ছুল। বলল, তোমাকে আগেই বলেছিলাম নিজের মধ্যে চেঞ্জেস আনো। বলেছিলাম তুমি যে ব্যবহার হচ্ছ সেটা যাতে করে হলে বোঝার চেষ্টাটুকু করো। কিন্তু না, তুমি তো তুমিই। সেই বেপরোয়া রাগ, জিদ নিয়ে নিজের ধ্বংস নিজেই ডেকে আনলে। প্রীতি তাচ্ছিল্য হেসে বলল, আমার চেঞ্জের জন্য এতটুকু ভেবেছ, এর জন্য থ্যাঙ্কস।
তবে সরি, তোমার বউয়ের উপর মার্সি করতে পারছি না। ইচ্ছেকে না পাওয়া অবধি প্রত্যাশাকে জেলহাজতেই থাকতে হবে। ওকে সন্দেহের তালিকা থেকে বাদ দিতে আমি অন্তত পারছি না। নীরব মেরুদণ্ড টানটান করে দাঁড়িয়ে ঠোঁটে ফিচেল হাসি ফুটিয়ে বলল, প্রিয়স্মিতা খান প্রীতির বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে। এখন কার বদলে কে জেলে যাবে সেটা সবাই দেখবে। যে পুলিশ ফোর্স তুমি প্রত্যাশার জন্য এনেছ, তারাই এখন তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য। প্রীতি হকচকিয়ে উঠে বলল, ও আট, প্রমাণ কি? আর আর আমার বিরুদ্ধে কি অপরাধ আছে? নির্বের দৃষ্টিতে ঘৃ তারা চিহ্ন না ঝলসে ওঠে। বলল ঘৃ তারা চিহ্ন না ভরা কণ্ঠে, তোমার অপরাধ শুনতে চাও? তবে শোনো, প্রত্যাশার ডাবে ড্রা তারা চিহ্ন গ মেশানো, গু তারা চিহ্ন অন্ডা ভাড়া করে প্রত্যাশাকে তুলে নেওয়া, নিবিড় মাহবুবের সঙ্গে প্রতারণা। হ্যাঁ, এখানে তুমি ব্যবহার হয়েছ। তোমার মা তার স্বার্থে তোমাকে ব্যবহার করেছে। কিন্তু তার মানে তোমার অপরাধ কম নয়। নিবিড়কে ঠকানোর জন্য, তোমার প্রত্যেকটি অন্যায়ের জন্য ইচ্ছে করছে। বলতে বলতে রি, ভ, ল বা র বের করে প্রীতির কপালে ঠেকাল নীরব। দাঁত চেপে বলল, ইচ্ছে করছে নিজ হাতে সাতারা চিহ্নস্তি দিতে। একদম শুট করে দিতে। শুট করে? প্রীতির চোখে মুখে ভয়ের লেশটুকু নেই। ম তারা চিহ্ন রা তারা চিহ্ন রও যেন ভয়ডর নেই ওর। একজোড়া নির্ভয় চাহনিতে নির্বের মুখপানে চেয়ে রইল নির্বিকার। অথচ কপালে রি, ভ, লবার ঠেকানো সামনে দাঁড়ানো নির্বের চোখমুখে রাগক্রোধের সাথে এক আকাশসম ঘৃ তারা চিহ্ন না স্পষ্ট। উপস্থিত সবার চোখে মুখেই আতঙ্কের ছাপ। সার্থক দীর্ঘশ্বাস ফেলে মাথা নুইয়ে নিল। প্রচণ্ড অসহায় ঠেকেছে। আদরের বোন নিজের পরিণাম নিজে ডেকে এনেছে, এখন আর কিছুই যে করার নেই। নীলাশা ভ্রু কুচকে আওড়ায়, আগেই ভেবেছিলাম একদম সুবিধার মেয়ে নয় প্রীতি। আজ তো সচোখেই দেখছি, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। কপালে বতারা চিহ্ন এন্দুক ঠেকানো, অথচ কেমন নির্লিপ্ততা আছে। চোখে মুখে এক ফোঁটা ভয় নেই। প্রত্যাশা চোখ বড় বড় করে তাকালো। মনেমনে ভাবল, এই রে এসপি সাহেব সত্যি সত্যি গুলি টুলি করে দিবে না তো? ভাবনার ছেদ ঘটল শাশুড়ি মায়ের কথা শুনে। নিহারিকা সহসাই বলে উঠলেন, নীরব বাবা, ইচ্ছে ইচ্ছে কোথায়? বাচ্চা মেয়েটার কোনো খোঁজ পেয়েছিস? নির্বের শান্ত জবাব, ইচ্ছে সুস্থ আছে, সেফ আছে। কথাটা শোনার সাথে সাথেই নিহারিকা স্বস্তির শ্বাস ফেলে মনেমনে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। প্রত্যাশা বুকের উপর ডান হাতটা রেখে দম ফেলল। এতক্ষণে যেন মাথার উপর থেকে চিন্তার পাহাড়টা ক্ষণিকের জন্য হলেও সরল। প্রীতি অসহায় চোখে নির্বের মুখপানে তাকালো। কণ্ঠে ব্যাকুলতা নিয়ে বলে উঠল, ইচ্ছে কোথায় আছে? ইচ্ছে আমি ওর কাছে যেতে চাই। ইচ্ছে তোমার খুব খুব কাছেই ছিল। কাছেই ছিল মানে? নীরব হেয়ালি না করে বলো, ইচ্ছে কোথায় আছে? রিভলভার ধরা হাতটা নামিয়ে নিয়েছে নীরব। চোয়াল কঠিন করে প্রশ্ন ছুড়ল, ইচ্ছে কোথায় ছিল সেটা জানার আগে তোমার জানা দরকার ইচ্ছেকে আসলে কে কি তারা চিহ্ন তারা চিহ্ন না তারা চিহ্ন করিয়েছে? জানাটা জরুরি নয়? প্রীতি কম্পমান স্বরে জিজ্ঞাসা করল। কে? টেডির ভেতরে রাখা ক্যামেরা ডিপার্টমেন্টের সিকিউর সার্ভারে লিংক করে রাখা ছিল। গতকাল প্রত্যাশা আর আনিশাকে বাসায় পৌঁছে দিয়ে এক মুহূর্ত বিলম্ব না করে সোজা অফিসে চলে আসে নীরব। নিজের অফিস কক্ষের দরজাটা ভিজিয়ে সোজা ল্যাপটপ নিয়ে বসে। উত্তেজনায় বুকের ভেতরকার ধুকপুক শব্দটা কানে বাজছে। আঙুল কিবোর্ডে রেখে জোরাল শ্বাস টেনে নিল। দ্রুত পাসওয়ার্ড টাইপ করে ল্যাপটপ চালু করল। ঘামে ভিজে গেছে কপাল, ভ্রু কুচকে টেনশন জমাট বাঁধছে। প্রতিটা সেকেন্ড যেন এক একটা ঘন্টা ঠেকেছে। আঙুলগুলো ত্রস্ত চালিয়ে ফতাফত ইউজারনেম টাইপ করল, তারপর পাসওয়ার্ড দিয়ে সিকিউর সার্ভারে ঢুকল। স্ক্রিনে লিখল, অথেন্টিকেশন সাকসেসফুল। 1 সেকেন্ডের জন্য নিঃশ্বাস আটকে গেল। সাথে সাথেই ঢুকে গেল রিমোট অ্যাক্সেস পোর্টালে। টেডি বিয়ারের ক্যামেরার আইডি সেখানে আলাদা করে রেজিস্টার করা ছিল। ক্লিক করতেই সংযোগ শুরু হয়। নিচের অধরে দাঁত চেপে ধরল নীরব দাড়ি। চোখ স্থির করে তাকিয়ে রইল। স্ক্রিনে একের পর এক শব্দ ভেসে উঠল। কানেক্টিং, সিকিউরিং চ্যানেল, কানেকশন এস্টাবলিশড। কানেক্ট হতেই ডান হাতের আঙুল মুষ্টিবদ্ধ করে অস্ফুটে বলে উঠল নীরব, ইয়েস। পরপরই স্ক্রিনে ভেসে উঠল ঝাপসা ফুটেজ। লাইভ ফুটেজ দেখা যাচ্ছে। মৃদু আলোয় পুরনো ফার্নিচারে ঠাসা একটা রুম। নিঃসন্দেহে এটা কোন বড়লোক বাড়ির স্টোর রুম হবে। হঠাৎই নির্বের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সিঙ্গেল একটা খাটে ইচ্ছে ঘুমিয়ে আছে কি অজ্ঞান, বোঝা দায়। ভিজুয়াল দেখে নীরব ক্লু খুঁজতে থাকে।
লাইভ ফিডে ইচ্ছেকে দেখে বুক মোচড় খেলেও মাথায় দ্রুত একটা চিন্তা খেলে গেল নির্বের, এর আগে কি হয়েছে? কিভাবে ইচ্ছেকে ধরে নিয়ে এলো? এটা ভেবে কিবোর্ডে শর্টকাট টিপল। স্ক্রিনে ভেসে উঠল, অ্যাক্সেসিং প্রিভিয়াস রেকর্ডিংস, তথ্য কালেক্টেড। ইচ্ছে নিখোঁজ হওয়ার টাইমের দিকে গিয়ে এক এক করে ফুটেজ স্ক্রোল করতে লাগলো। ক্যামেরাটা ভিডিও অডিও দুইটাই ক্যাপচার করে। বাইকার আর সাথেকার ছেলেটির কথোপকথন শুনে নীরব ক্লিয়ার হয় প্রত্যাশার ক্ষতি করতে গুন্ডা ভাড়া করেছিল প্রীতি। মাস্টারমাইন্ড ছিল প্রীতি। ডাবের ড্রাতারা চিহ্ন মেশানোর কথা প্রীতি নিজ মুখেই স্বীকার করেছে। সার্থকের কথা সেদিন পুরোপুরি বিশ্বাস হয়েছিল না নির্বের। কারণ সিসিটিভি ফুটেজ দেখা যায় প্রত্যাশাকে স্বাভাবিক করতে লেবুর শরবত সার্থক অ্যারেঞ্জ করে। প্রত্যাশাকে বাসেও ঠিকমতো সেই পৌঁছে দেয়। সুযোগ নেয়ার কোনো কিছু চোখে পড়েনি। প্রীতির উপর প্রমাণ থাকা সত্ত্বেও কটা দিয়ে নীরব থেমে যায়। রাগ ক্ষোভ কন্ট্রোল করে। তানিয়ার রিকোয়েস্টে আর বাড়তি কথা বলে না। তবে এসবের পেছনে সূক্ষ্ম অভিসন্ধি ছিল। এই ঘটনার মাসখানেক আগেই মা তারা চিহ্ন দতারা চিহ্ন রাচালানের কেসটা হাতে আসে। নীরব আবার লাইভে ফিরে আসে। সময় যায় কাউকেই দেখা যায় না। নীরব রাতে বাসায় ফেরে না। কিছু কাগজপত্র রেডি করতে থাকে। আর মাঝে মাঝেই ফুটেজ চেক করে। রাত 10টার দিকে আধো অন্ধকার রুমে আলো জ্বলে ওঠে। সাথে সাথেই সবকিছু ফোকা ফোকা হয়, সাথে মৃদু শব্দ শোনা গেল। ক্র্যাচে ভর করে এগিয়ে আসছেন কেউ একজন। ইচ্ছের হাত দুটো বাঁধা, চোখেও পাতলা কাপড় বাঁধা। খানিক আগেই জ্ঞান ফিরেছে। সাউন্ড প্রুফ রুম। সামনের ব্যক্তি এগিয়ে এসে ইচ্ছের সামনে খাবার ধরল। ইচ্ছে বোধ হয় না করল। সে কান্না করছে। ব্যক্তিটি গলার ভয়েস চেঞ্জ করে মোটা স্বরে বলে, খাবার শেষ করলেই তাকে বাসায় দিয়ে আসবে। এরকম বলে কয় অল্প কিছু খাওয়ায় ইচ্ছেকে। তারপর ইচ্ছের ডানায় ইঞ্জেকশন পুশ করে। দৃশ্যটা দেখার সাথে সাথেই নির্বের চোয়াল শক্ত হয়ে আসে। রাগে মাথা ফেটে যাচ্ছে। ঘুমের ইঞ্জেকশন ছিল। যাতে কান্নাকাটি না করে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়া হয়। এরপরের দৃশ্য দেখে নীরবসহ উপস্থিত অপর অফিসারের চোখ কপালে উঠে। ক্র্যাচে ভর দিয়ে দাঁড়ানো ব্যক্তি দেয়ালে টানানো একটা পুরনো পেন্টিংয়ের সামনে যায়। একটা রিমোটের বোতাম টিপতেই পেন্টিং সহ দেয়াল যেন পাশে সরে গেল। আসলে একটা ডোর বানানো ছিল, যা পেন্টিং দিয়ে ঢাকা। ভেতরে রাখা কয়েকটা ফাইল, স্যাটেলাইট ফোন আর নগদ টাকা ভর্তি ব্যাগ। একটা চেয়ার টেনে বসে গেল ফোনের সামনে। মহিলার পরনে শুভ্র রঙা শাড়ি। মুখে কালো মাস্ক। ওপাশ থেকে এক বিদেশি মুখ ভেসে উঠল। ভাঙা বাংলায় সে বলল, নেক্সট কনসাইনমেন্ট রেডি তো? খুব স্পষ্ট গলায় বলল। যদিও একটু সমস্যা আছে, তবে সব আগের মতো চলছে। কেউ কিছু টের পাবে না। খান পরিবারের ইতিহাস সেই আদিম থেকেই ভীষণ অন্ধকার। তানিয়ার বাবা শুরু করেছিলেন গাতারা চিহ্ন যার ব্যবসা দিয়ে। পরে ধীরে ধীরে প্রসার বাড়ে। ছেলেরা বাবার সাথে যেমন রাজনীতিতে সক্রিয় হয়, তেমনি ব্যবসাতেও জোড়ায়। বড় ছেলে আজিজ মেয়র হওয়ার পর সাবেক চেয়ারম্যান বাবার ব্যবসার দায়িত্ব নিজ হাতে নেয়। গাতারা চিহ্ন যা থেকে আস্তে আস্তে হাত বাড়ায় ড্রাতারা চিহ্ন চোরাচালানে। এই নিয়ে কেস হয়েছিল। কিন্তু কোনো অফিসার টাকার কাছে হেরে গেছে। কেউ বা ভতারা চিহ্ন এই মুখ খুলতে পারেনি। ক্ষমতার অপব্যবহার করে, শুধু তাইই নয়, উপর মহলের ক্ষমতাধর লোকজন পেছনে থাকায় দিব্যি ব্যবসা চালিয়ে গেছে তারা। আজিজ তারপর ছোট ভাই সহ চাচাতো ভাইয়ের তারা চিহ্ন তত্ত্ব তারা চিহ্ন রপর সবাই ভেবেছিল ব্যবসা বন্ধ হয়ে গেছে। কিন্তু কয়েক মাস আগে নতুন করে মাতারা চিহ্ন দোকপা চারের কেস সামনে আসে। এর তদন্তের দায়িত্ব পড়ে এসপি নির্বের হাতে। স্পেশাল ব্রাঞ্চ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এটা সেই পুরনো সিন্ডিকেটের কাজ। মানে এখনো সক্রিয়, শুধু নতুন নেতৃত্বের আড়ালে চলছে। নীরব ক্লায়েন্ট সেজে 2 মাস আগে এক ডিলারকে ধরেছিল। রিমান্ডে নিয়ে ঘাম ঝরানো জেরা করা হলেও মুখ খুলতে পারেনি। সে শুধু বলেছে, আসল লিডারকে কখনো দেখেনি। সব নির্দেশ আসে পর্দার আড়াল থেকে। স্পেশাল ব্রাঞ্চের মিটিংয়ে তখন উঠে আসে, খান পরিবারের দিকে নজর রাখা হয়েছে। কিন্তু তেমন কিছু ধরা পড়েনি। ছেলে ডাক্তারি নিয়ে ব্যস্ত, মেয়ে তার পেশা নিয়ে থাকে, বাড়িতে থাকে শুধু বৃদ্ধা মা। হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। তাকে সন্দেহ করার প্রশ্নই আসে না। তবে নতুন করে পাওয়া কিছু তথ্য ঘুরে ফিরে বারবারই খান পরিবারকেই সন্দেহের তালিকায় ফেলছিল। বাইরে থেকে সব স্বাভাবিক দেখালেও ভেতরে যেন কিছু লুকানো রহস্য আছে। সেই রহস্যের সমাধানের জন্য 5 সদস্যের একটি স্পেশাল টিম গঠন করা হয়।
বলা বাহুল্য সেখানে নীরব আছে। সবচেয়ে অবাক করা ব্যাপার হুইলচেয়ারে বসা অক্ষম এক মহিলা, যাকে সবার চোখে অসহায় মনে হয়, তার ওপরেই এবার নজরদারি শুরু হয়। 5 সদস্যের মিটিংয়ে শলা পরামর্শ করে পুরো ছক কষা হয়। সন্দেহ যতই ক্ষীণ হোক প্রমাণ জোগাড় করাই আসল লক্ষ্য। ইচ্ছের টেডি বিয়ারের দুটো চোখে নিখুঁতভাবে বসিয়ে দেওয়া হয় গুপ্ত ক্যামেরা। দুটো টেডি বিয়ার দেয়া হয়। নীরব কৌশলে বলে একটা সবসময় নিচে রাখতে। নিচে খেলা করবে। আরেকটা উপরে বা যেখানে সেখানে খেলতে পারে। ইচ্ছে পুরো বাড়ি ঘোরে। টেডি নিয়ে ঘোরা, খেলার অভ্যাস তার ছোট্ট থেকেই। সেই সুযোগটাই নেয়া হয়। তবে আশ্চর্যের বিষয় 2 মাস ছুঁই ছুঁই হলেও টেডির ক্যামেরায় খুব সাধারণ ফুটেজই ধরা পড়ছিল। সন্দেহজনক কারো আগমন, তানিয়ার সাথে সাক্ষাৎ তেমন কিছুই চোখে পড়েনি।